নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওটিতে বার্ধক্য ও বিধবা ভাতা আবেদনের সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বার্ধক্য ভাতা প্রকল্পে মাসিক 1000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, ফর্মটি সংগ্রহ করার পর কিভাবে আপনি আবেদন পত্রটি সঠিক পদ্ধতিতে পূরণ করবেন এবং আপনার আবেদন পত্রের সঙ্গে কি কি ডকুমেন্টের জেরক্স জমা দিতে হবে, সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলে, তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এটি হলো বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এই আবেদনপত্রটি আপনাকে আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প কিংবা ব্লক আধিকারিক দপ্তর কিংবা পঞ্চায়েত অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর আপনাকে ফর্মটিকে নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করে তার সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে আপনাকে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প কিংবা আপনার ব্লক আধিকারিক দপ্তরে গিয়ে জমা করে আসতে হবে। এবার বন্ধুরা, আপনি এই আবেদনপত্রটিকে কিভাবে পূরণ করবেন? আবেদনপত্রে যে সর্বপ্রথম লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। বন্ধুরা, এই ফর্মটি পূরণ করার পূর্বে আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে, যেখানে বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক লেটার অনলি। অবশ্যই আপনাকে ইংরেজি ক্যাপিটাল লেটারে সমগ্র ফর্মটিকে পূরণ করতে হবে। প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। যেখানে প্রযোজ্য সেই বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এবং বলা হয়েছে স্টার্ক মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, অর্থাৎ স্টার্ক মার্ক দেওয়া জায়গাগুলিকে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। বন্ধুরা, সর্বপ্রথম লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর, প্লিজ চেক অনলি ওয়ান বক্স, অর্থাৎ আপনি যে প্রকল্পে আবেদন করতে চান সেই প্রকল্পের ঘরে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি এসসি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি তফসিলি বন্ধু কলামে টিক চিহ্ন দেবেন। যদি আপনি এসটি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি জয় জওয়ার বক্সে আপনি টিক চিহ্ন দেবেন। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মানবিক যে বক্সে আপনি টিক চিহ্ন দেবেন এবং ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে আপনি ওল্ড এজ পেনশনের ঘরে টিক চিহ্ন দেবেন এবং বিধবা ভাতার ক্ষেত্রে আপনি উইডো পেনশনের ঘরে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে পার্সোনাল ডিটেল। এই পার্সোনাল ডিটেলস এর যে প্রথম কলামটি রয়েছে সেখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আবেদনকারীর নাম এখানে আপনাকে ইংরেজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। ফার্স্ট নামের জায়গায় আপনি আবেদনকারীর ফার্স্ট নাম বসাবেন। আবেদনকারীর যদি কিছু মিডিল নেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মিডিল নেমের জায়গায় বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আবেদনকারীর পদবি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে জেন্ডার। আবেদনকারী যদি মেল অর্থাৎ পুরুষ হয় সেক্ষেত্রে আপনি মেল যে বক্সে টিক চিহ্ন দেবেন। আবেদনকারী যদি মহিলা হন সেক্ষেত্রে আপনি ফিমেলের যে বক্স রয়েছে এখানে আপনি টিক চিহ্ন দেবেন এবং অন্যান্যের ক্ষেত্রে আদার্সের ঘরে আপনি টিক চিহ্ন দেবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর বয়স ডকুমেন্ট অনুযায়ী কত রয়েছে সেই বয়সই ডেট মান্থ ইয়ার ফরম্যাটে আপনাকে বসাতে হবে। ডেট অফ বার্থ বসানোর পর যে আবেদনকারীর বয়স কত হচ্ছে সেই বয়সটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বয়সটি বসানোর পর এর পরের কলামটিতে রয়েছে ফাদার্স, অর্থাৎ আবেদনকারীর বাবার নাম আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট নামের জায়গায় আবেদনকারীর বাবার নাম বসিয়ে দেবেন। আবেদনকারীর বাবার যদি কিছু মিডিল নেম থাকে সেক্ষেত্রে আপনি মিডিল নেমের জায়গায় বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আবেদনকারী বাবার পদবি বসিয়ে দেবেন। এরপর রয়েছে মাদার্স নেম। এখানে আবেদনকারীর মায়ের নাম ফিল আপ করতে হবে। মায়ের নাম ফিল আপ করার পর আবেদনকারী কোন সম্প্রদায়ের মধ্যে রয়েছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী তফসিলি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে এসসির ঘরে টিক চিহ্ন দেবেন, আর যদি আপনি এসটি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে এসটির ঘরে টিক চিহ্ন দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক স্থিতি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড অপশনে সিলেক্ট করবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ম্যারিড বক্সে টিক চিহ্ন দেবেন। যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইডো অপশনে টিক চিহ্ন দেবেন। এরপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আবেদনকারীর স্বামী কিংবা স্ত্রীর নাম এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এরপরে রয়েছে মান্থলি ইনকাম। আবেদনকারী প্রতি মাসে কত টাকা ইনকাম করেন সেই টাকার পরিমাণ আপনাকে এখানে বসাতে হবে।
মান্থলি ইনকাম বসানোর পর আবেদনকারীর পার্সোনাল আইডেন্টিফিকেশনের নাম্বার আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে ডিজিটাল রেশন কার্ড নম্বর। ডিজিটাল রেশন কার্ডের যে নম্বরটি রয়েছে সেই রেশন কার্ডের নম্বরটি আপনি বসিয়ে দেবেন। এরপরে কলামটিতে রয়েছে AHL টিন, অর্থাৎ যদি আপনার টিন নম্বর না জানা থাকে তাহলে আপনাকে এই কলামটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। এরপর লেখা রয়েছে আধার নম্বর ইজ অ্যাভেলেবল। যদি আপনার আধার নম্বর থাকে তাহলে আপনি আধার নম্বর বসিয়ে দেবেন। অবশ্যই বন্ধুরা আপনাকে আপনার আধার নম্বর বসাতেই হবে। এই কলামটিতে আপনাকে আপনার 12 সংখ্যার আধার নম্বর বসাতে হবে। আধার নম্বর বসানোর পর এপি কিংবা ভোটার আইডি নম্বর পরের কলামটিতে আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর প্যান ইজ অ্যাভেলেবল। যদি আপনার প্যান নাম্বার থাকে তাহলে আপনি প্যান নাম্বার বসিয়ে দেবেন, আর যদি আপনার প্যান নাম্বার না থাকে তাহলে এই কলামটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। এর পরের কলামটিতে রয়েছে বিপিএল সিকোয়েন্স নম্বর ইজ অ্যাভেলেবল। যদি আপনি বিপিএল শ্রেণীর মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বিপিএল নম্বরটি এখানে বসিয়ে দেবেন, আর যদি আপনার বিপিএল নাম্বার না জানা থাকে তাহলে এই কলামটি পূরণ করার আপনার কোনো প্রয়োজন নেই। এর পরের কলামটিতে রয়েছে বিপিএল আইডি নম্বর ইজ অ্যাভেলেবল। যদি আপনার বিপিএল আইডি নম্বর থাকে তাহলে আপনি বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। এর পরের কলামটিতে রয়েছে বিপিএল টোটাল স্কোর ইজ অ্যাভেলেবল। যদি আপনি বিপিএল শ্রেণীভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার ওই বিপিএল এর স্কোর আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আবেদনকারীর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে নির্ভুলভাবে ফিল আপ। সর্বপ্রথম রয়েছে স্টেট, যেটি অলরেডি পূরণ করা রয়েছে, আপনাকে পূরণের কোনো প্রয়োজন নেই। এরপরে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনাকে আপনার বিধানসভা ক্ষেত্র নির্বাচন করতে হবে। তারপরের কলামটিতে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা। আপনাকে আপনার জেলাটি এখানে লিখতে হবে। জেলাটি লেখার পর আপনাকে আপনার পুলিশ স্টেশনটি লিখতে হবে। পুলিশ স্টেশনটি লেখা হয়ে গেলে আপনার ব্লক কি রয়েছে, আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে ব্লকের নাম লিখবেন, আপনি যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনি আপনার মিউনিসিপ্যালিটির নাম আপনি এখানে লিখবেন। ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি লিখার পর আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নম্বর এখানে আপনাকে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর লিখার পর আপনাকে আপনার গ্রাম লিখতে হবে। গ্রামটি লেখা হয়ে গেলে পরের কলামটিতে রয়েছে হাউস পারমিশন নম্বর। যদি আপনার হাউস নম্বর জানা থাকে তাহলে আপনি লিখবেন, যদি না জানা থাকে লেখার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাকে পোস্ট অফিস লিখতে হবে। পোস্ট অফিস লেখার পর আপনার পোস্ট অফিসের পিন কোডটি কি রয়েছে সেই পোস্টাল কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। পোস্টাল কোডটি বসানোর পর পরের কলামটিতে রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডিউরিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই বয়সটি আপনাকে এখানে লিখে দিতে হবে। দেখুন মোবাইল নম্বর যে সেকশনে আপনাকে একটি বৈধ চালু মোবাইল নম্বর এখানে বসাতে হবে। এই মোবাইল নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ভবিষ্যতে বিধবা কিংবা বার্ধক্য ভাতা প্রকল্পের নানান আপডেট আপনি আপনার মোবাইলে SMS মারফত কিন্তু আপনি জানতে পারবেন। এরপর ইমেল আইডি ইফ অ্যাভেলেবল, যদি আপনার কিছু ইমেল আইডি থাকে তাহলে আপনি বসাতে পারেন, যদি না থাকে তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, অর্থাৎ আপনি কোন ব্যাংকে আপনি টাকা নিতে চান সেই ব্যাংকের তথ্য আপনাকে এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে ব্যাংক নেম, আপনার সেই ব্যাংকের নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। ব্যাংকের নাম বসানোর পর ব্যাংক ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের আন্ডারে ব্যাংকটি রয়েছে সেই ব্রাঞ্চটি বসিয়ে দেবেন। ব্রাঞ্চটি বসানোর পর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার যে ব্যাংকের খাতায় যে আপনার অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনি নির্ভুলভাবে বসিয়ে দেবেন। এবং সর্বশেষ রয়েছে IFSC কোড, অর্থাৎ আপনি আপনার ব্যাংকের যে IFSC কোডটি রয়েছে ওই IFSC কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে কলামটিতে রয়েছে ফর মানবিক স্কিম। যদি আপনি প্রতিবন্ধী শ্রেণীর মধ্যে হয়ে থাকেন, আপনি যদি মানবিক প্রকল্পে আবেদন করতে চান তাহলে এই কলামটি আপনাকে পূরণ করতে হবে। আর অন্যান্যর ক্ষেত্রে এই কলামটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এ টাইপ অফ ডিসএবিলিটি, অর্থাৎ আপনার প্রতিবন্ধী টাইপ এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে এবং আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরির বক্সে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর রয়েছে পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি, তো পার্সেন্ট আপনি প্রতিবন্ধী শংসাপত্র অনুযায়ী আপনার প্রতিবন্ধীর পার্সেন্টেজ কত রয়েছে সে পার্সেন্টেজের পরিমাণ আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে সার্টিফাইং অথরিটি, অর্থাৎ আপনার যে প্রতিবন্ধী শংসাপত্রটি কোন অথরিটি সার্টিফাই করেছে সেই অথরিটির নাম এখানে আপনাকে লিখতে হবে। এরপর রয়েছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি, প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। আপনি আপনার আবেদন পত্রের সঙ্গে যে সকল ডকুমেন্টগুলি আপনি জমা করতে চাইছেন সেই ডকুমেন্টের ঘরে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। সর্বপ্রথম রয়েছে পাসপোর্ট ফটোগ্রাফ, কপি অফ কাস্ট সার্টিফিকেট, কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, কপি অফ ডিজিটাল রেশন কার্ড, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কপি অফ ইনকাম সার্টিফিকেট, কপি অফ ব্যাংকের পাসবই। এই ডকুমেন্টগুলি জেরক্স করে আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এরপরের কলামটিতে রয়েছে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ স্বঘোষণাপত্র। এই স্বঘোষণাপত্রটিতে আপনাকে আপনার নমিনি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকারী এখানে আপনাকে লিখতে হবে। সর্বপ্রথম নমিনির নাম লিখবেন, নমিনির নাম লেখার পর নমিনির ফুল অ্যাড্রেস লিখবেন এবং আবেদনকারীর সঙ্গে নমিনির কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আপনি বসিয়ে দেবেন। এরপরের কলামটিতে রয়েছে আপনি যদি রাজ্য কিংবা কেন্দ্র সরকার থেকে কোনো প্রকার পেনশন পেয়ে থাকেন সেই পেনশনটি আপনি এখানে লিখে দেবেন। পেনশনটি
লিখার পর এখানে আপনাকে পেনশনের প্রকার আপনাকে সিলেক্ট করতে হবে। পেনশনের সিলেক্ট করার পর এই সিগনেচার ও অ্যাপ্লিক্যান্ট যে কলামে বা আবেদনকারী সিগনেচার করতে হবে। ডেটের জায়গায় আপনি যে ডেটে আবেদনপত্রটি জমা দিচ্ছেন ওই ডেটটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে কলামটিতে রয়েছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এই কলামটি অফিস ব্যবহারের জন্য আপনাকে পূরণ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে নির্ভুল পদ্ধতিতে অতি সহজে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার আবেদনপত্রটি পূরণ করে নিতে পারবেন। আবেদনপত্রটি পূরণ করার পর আপনার আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, কপি অফ ডিজিটাল সার্টিফিকেট, কপি অফ ডিজিটাল রেশন কার্ড, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কপি অফ ইনকাম সার্টিফিকেট এবং কপি অফ ব্যাংকের পাস, এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে আপনাকে এই আবেদনপত্রটি পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প কিংবা আপনার নিকটস্থ ব্লক আধিকারিক দপ্তর কিংবা পঞ্চায়েত দপ্তরে আপনাকে জমা করে আসতে হবে। আধিকারিকগণ আপনার আবেদনপত্রটি যাচাই করবেন। আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হলে আপনি যথা সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আপনি পেতে শুরু করবেন। বন্ধুরা, এইভাবে অতি সহজে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্রটি আপনি পূরণ করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।